সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। রাঙ্গামাটি থেকে চট্টগ্রামে এনসিপির পদযাত্রা, কক্সবাজারের সত্য উন্মোচন করায় পথে পথে বাধা দেওয়ার অভিযোগ নাহিদ ইসলামের। 1971 সালে এই চট্টগ্রাম থেকেই মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ফলে চট্টগ্রাম আমাদের স্বাধীনতার দুয়ার, আমাদের সার্বভৌমত্বের দুয়ার। শেখ হাসিনা মানব জাতির কলঙ্ক, ক্ষমা করা যাবে না, মন্তব্য বিএনপি মহাসচিবের। সরকারের প্রতিশ্রুত সময়ে নির্বাচনের আশা। হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক, হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। প্রধানমন্ত্রীর একাধিক পদে না থাকার প্রস্তাবনায় বিএনপির আপত্তি, তত্ত্বাবধায়ক ইস্যুতেও হয়নি ঐকমত্য। মঙ্গলবার আবারও আলোচনা। গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় 4টি হত্যা মামলা, আসামি প্রায় 5,500। হচ্ছে না গণগ্রেফতার, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে তদন্ত চলাকালে যুক্তরাজ্যে সম্পদ বিক্রির চেষ্টা শেখ হাসিনার ঘনিষ্ঠদের। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর নড়ে চড়ে বসেছে দুদক। এতক্ষণ দেখে নিচ্ছিলেন শিরোনামগুলো, আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। পাকিস্তানের বিপক্ষে 7 উইকেটের বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের। টাইগারদের পারফরমেন্সে দারুণ খুশি দর্শকরা, বিশেষ করে তাসকিন মুস্তাফিজের বোলিং ও পারভেজ ইমনের ব্যাটিংয়ের প্রশংসা মাঠে খেলা দেখতে আসা সমর্থকদের। তাদের প্রত্যাশা পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের। আমরা বাংলাদেশে খেলা দেখে আমরা মুগ্ধ। আমরা চাই আর 2টা ম্যাচ এর চেয়ে ভালো খেলুক ইনশাআল্লাহ। এই অনুভূতি ভাষায় ব্যক্ত করার মতো না। পাকিস্তানকে আমরা হারিয়ে দিয়েছি, এটাই আমাদের চমৎকার। এই মনের খেলা ভালো লাগছে। আমরা চাই 3-0-তে পাকিস্তানকে ওয়ার্জস করতে চাই। তানজিব হাসান তামিমের খেলা দেখার জন্যই মূলত এখানে এসেছিলাম, কিন্তু যাই সে আমাকে হতাশ করেছে, কিন্তু ইমনের খেলা খুব ভালো লেগেছে। ভাই কুমিল্লা থেকে আসছে বাংলাদেশ, আমাদের কাছে একটা সুন্দর উপর একটা ম্যাচ দিল, আমাদেরকে অনেক খুশি লাগতো। এভাবে খেললে বাংলাদেশ একদিন অবশ্যই ওয়ার্ল্ড কাপ নিবে, আমাদের অবশ্যই দেওয়া থাকবে অবশ্যই। সব রাজনৈতিক দল ও পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাঙামাটিতে জুলাই পদযাত্রার পথসভায় তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্য দরকার। চট্টগ্রামে পদযাত্রায় নাহিদ ইসলাম বলেন, নানা পরাশক্তি চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্র করছে। জুলাই আন্দোলনের উত্তপ্ত নগরী চট্টগ্রামে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার 20তম দিন। নগরীর বহদ্দারহাট থেকে শুরু হয় পদযাত্রা। চট্টগ্রামের জুলাই শহীদদের ছবি নিয়ে রাস্তার মোড়ে মোড়ে এনসিপি সমর্থকরা। ঢাকঢোল আর জুলাইয়ের রক্তে আগুন ধরা সেসব স্লোগানে মুখরিত তখন চট্টগ্রামের রাজপথ। নগরীর বিপ্লব উদ্যানে পথসভায় অংশ নেয় কেন্দ্রীয় নেতারা, স্মরণ করেন 24 জুলাইয়ের চট্টগ্রামকে, বার্তা দেন ভবিষ্যতে আত্মমর্যাদার চট্টগ্রাম বিনির্মাণের। সদস্য সচিব আখতার হোসেন গোপালগঞ্জে হামলা নিয়ে কথা বলেন। গোপালগঞ্জের ঘটনায় অনেকে সহিংসতার কথা বলে, আমরা বলি সন্ত্রাসী হামলাকে সহিংসতা বলার অপসত্য অসত্য চেষ্টা আপনারা করবেন না। ঐক্যমত্য কমিশনের কাছে আমরা আহ্বান রাখি, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, স্থানীয় সরকার ব্যবস্থায় মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে।
আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নানা পরাশক্তি চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্র করছে। 1971 সালে এই চট্টগ্রাম থেকেই মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই চট্টগ্রামের কালুরঘাট থেকে এই স্বাধীনতার ঘোষণা এসেছিল। ফলে চট্টগ্রাম আমাদের স্বাধীনতার দুয়ার। চট্টগ্রামকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে, নানান পরশক্তি চট্টগ্রামের দিকে চোখ তুলে তাকাচ্ছে। আমরা হুঁশিয়ার করতে চাই, যদি চট্টগ্রামের দিকে কেউ চোখ তুলে তাকায়, সমগ্র বাংলাদেশ একসাথে বিদ্রোহ ঘোষণা করবে। এর আগে সকালে পদযাত্রা যায় লালপাহাড়ের জেলা রাঙ্গামাটিতে। জুলাই আন্দোলনে অংশ নেয়া পাহাড়ি শিক্ষার্থী, স্থানীয় কর্মী সমর্থকদের নিয়ে এ পদযাত্রা। বনরূপা পুলিশ বক্স প্রাঙ্গণে পথসভায় পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর জন্য সাম্য, মানবিক মর্যাদার দেশ গড়ার প্রত্যয় জানায় নাহিদ, সার্জিস, হাসনাত, জারা, পাটোয়ারি ও সামান্তারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বছরের পর বছর পাহাড়ে যে অশান্তি ও বিভেদ জিয়ে রাখা হয়েছে তা নির্মূল করবে এনসিপি। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্য দরকার, বলেন নাহিদ। পুরনো সংঘাত এবং বিরোধিতার রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে চাই। আমরা যদি কোনো সমালোচনা থাকে, সেই সমালোচনা আমরা গণতান্ত্রিকভাবে যাতে সবাই প্রকাশ করে, সেই আহ্বান সকল রাজনৈতিক দলের প্রতি আমরা দিতে চাই। আমরা এই তৃতীয় কোনো পক্ষকে আর সুবিধা নিতে দিব না। আমাদের মধ্যে যদি নিজের কোনো সমস্যা থাকে, সম্প্রদায়গুলোর মধ্যে আমাদের সমস্যা থাকলে আমরা নিজেরা এটার সুরাহা করব, আমরা নিজেরা বসে এটার সমাধান করব, কিন্তু অন্য কোনো পক্ষকে এটার সুযোগ আমরা নিতে দিব না। এটা আমরা সকলে মিলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এর আগে দিনের শুরুতে চট্টগ্রামে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, জুলাই শহীদ ও আহতদের জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থান সেল গঠন করা হচ্ছে। আমাদের নিজেদের পার্টির তরফ থেকে একটা গণ অভ্যুত্থান সেল, শহীদ এবং আহত কল্যাণ সেল আমরা করছি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, চট্টগ্রাম। প্রতিশ্রুত সময় অনুযায়ী সরকার নির্বাচন দেবে এমন প্রত্যাশা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নিজেদের মধ্যে ভিন্ন মত থাকলেও সবাইকে নিয়ে রেইনবো নেশন গড়তে চায় তার দল। এছাড়া জুলাই গণহত্যার জন্য শেখ হাসিনাকে ক্ষমা করা যায় না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণের এই কর্মসূচির আয়োজক জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার, যেখানে প্রত্যেক শহীদের নাম অনুসারে একটি করে গাছের চারা রোপণ করা হয়। শহীদ আবু সাইদের নামে নিম গাছের এই চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সবুজ পল্লবে স্মৃতি অম্লান এমন শিরোনামে আলোচনা অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের স্মৃতি আলাপ তুলে ধরেন। আবেগ আপ্লুত মির্জা ফখরুল বললেন, গণহত্যার জন্য শেখ হাসিনাকে ক্ষমা করা যায় না। হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক, হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। এবং আশা করি আগামী দিনের যে নির্বাচন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই কেয়ারটেকার সরকার, যে 26 ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারবো। বিএনপি মহাসচিব আক্ষেপ করেন, 5 আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত না হওয়ায় যে আমরা আশা করেছিলাম যে এই অভ্যুত্থানের পরে অতি দ্রুত একটা রাজনৈতিক পরিস্থিতি শান্ত হবে, রাজনৈতিক কাঠামো তৈরি হবে, আমরা একটা নতুন বাংলাদেশে প্রবেশ করতে পারবো। বহুমাত্রিক মত থাকবে, কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। এবছর সারা দেশে 10 লাখ গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি, জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। স্বাধীনতার পক্ষ বিপক্ষের বিতর্ক সৃষ্টি করেছে আওয়ামী লীগ, সেই পথে হাঁটবে না বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সন্ধ্যায় টিএসসি মিলনায়তনে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দাবি আদায়ের জন্য আর যেন রক্ত দিতে না হয়, সেজন্য সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
অভ্যুত্থান নিয়ে যেন চেতনা ব্যবসা না হয়, একমাত্র দাবিদার যেন কেউ হতে না চায়। সবার অংশগ্রহণে অভ্যুত্থান হয়েছে দাবি করে সালাউদ্দিন আহমদ বলেন, সবাই মিলে বিজয় উদযাপন করা হবে। শহীদদের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে ঐক্যবদ্ধভাবে। কারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, কারা স্বাধীনতার পক্ষে ছিল, এই বিভক্তিটা আওয়ামী লীগ করেছে। স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তি সাজিয়ে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে তারাই ফায়দা নিয়েছে। সেই একই রাজনৈতিক অস্ত্রকে আমরা ব্যবহার করব, আমরা করতে পারি। সুতরাং আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। দিনভর আলোচনা হলেও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দলগুলো। ফলে বিভিন্ন দলের প্রস্তাবের ভিত্তিতে কমিশনের পক্ষে দেয়া হয় নতুন প্রস্তাব, জানিয়ে আলোচনা হবে মঙ্গলবার। জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 15তম দিনের বৈঠক শেষে এসব কথা জানান রাজনৈতিক দলের নেতারা। এছাড়া প্রধানমন্ত্রী একাধিক পদে না থাকার প্রস্তাবনা নিয়ে আলোচনা হলেও ঐক্যমতে আসতে পারেনি দলগুলো। জুলাইয়ের মধ্যে জুলাই সনদ তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। 15তম দিনের প্রথম ভাগে আলোচনা হয় তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে, কিন্তু এতে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দলগুলো। সেখানেও কোনো অবজারভেশন আছে কিনা, ছোটখাটো কোনো সংশোধনী আনতে হবে কিনা, সেটা যার যার দলীয় ফোরামে আলোচনা করে আগামীকালকে পরশুদিন সকালে উপস্থাপনের জন্য ওনারা সময় নির্ধারণ করেছেন। কোনোভাবেই বিচার বিভাগকে এই প্রক্রিয়ার সাথে যুক্ত না করা, কারণ আমরা বারবার দেখে থাকি যে বিচার বিভাগ এর মাধ্যমে রাজনীতিকরণ হয়ে থাকে। যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন তার জন্য নাম প্রস্তাব হবে। সংখ্যা 1 হতে পারে, 2 হতে পারে, কিন্তু দেয়ার শুড বি রিপ্রেজেন্টেশন ফ্রম অল দি পার্টিজ। আমরা আশা করি আলাপ আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমরা ঐক্যমতের জায়গাটায় আমরা আসতে পারবো। এদিন আলোচনা হয় প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে। প্রধানমন্ত্রী, লিডার অফ দি হাউস এবং দলের প্রধান, এই তিনটির ভিতরে যে কোনো একটাতে একজন ব্যক্তি দায়িত্ব পালন করতে পারবেন। আমরা এখানে বলেছি যে না, দুইটাতে ওনাকে চয়েস দেওয়া যেতে পারে। পৃথিবীর গণতন্ত্রের সূতিকাগার হিসাবে আমরা যুক্তরাজ্যের উদাহরণটা দিয়ে থাকি। সেখানেও দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হয়ে থাকেন। যে ব্যক্তি দলীয় প্রধান হন তার যাতে রাইটটা অক্ষুণ্ণ থাকে যে তিনি ইচ্ছা করলে প্রধানমন্ত্রীর তো পদ নিতে পারেন। বিকল্প তৈরি হওয়ার প্রক্রিয়াটা কি, সেই প্রক্রিয়াটা যদি আমরা বন্ধ করে ফেলি, সেই বন্ধ করাটা যেন না হয় সেজন্য আমাদের প্রস্তাব হচ্ছে একই সাথে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী এবং সংসদীয় লিডার আলাদা ব্যক্তি হবেন। তত্ত্বাবধায়ক ইস্যুতে বিভিন্ন দলের প্রস্তাবের ভিত্তিতে নতুন প্রস্তাব দিয়েছে কমিশন, জানিয়ে আলোচনা হবে মঙ্গলবার। এছাড়া উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে সে বিষয়ে মত দেবে জাতীয় ঐক্যমত্য কমিশন। এই প্রস্তাবটিতে বিস্তারিতভাবে প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি বলা হয়েছে। এই প্রস্তাবের অধিকাংশ বিষয়ে দলগুলো একমত হয়েছে। এই প্রস্তাবের একটি লিখিত ভাষ্য তৈরি করা হয়েছে। ওই খসড়া প্রস্তাবটি নিয়ে দলগতভাবে আলোচনা করে আগামীকাল আমাদেরকে মতামত জানাবেন। রাজনৈতিক দলগুলোর সাথে সোমবার আবারও আলোচনায় বসবে ঐক্যমত্য কমিশন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গোপালগঞ্জে সহিংসতায় প্রাণহানির ঘটনায় পুলিশ বাদী হয়ে 4টি হত্যা মামলা দায়ের করেছে। সদর থানায় করা এসব মামলায় মোট আসামি 5400 জন। এ নিয়ে সহিংসতার ঘটনায় হামলার সংখ্যা দাঁড়ালো 8টি। এখন পর্যন্ত 310 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে রাত 8টার পর থেকে জেলায় 144 ধারা তুলে নেওয়া হয়েছে। অপরাধীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। এর আগে কারফিউ তুলে নেওয়ার পর রোববার সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়। শহরে জোরদার আছে নিরাপত্তা। গেল বুধবার সহিংসতার পর জেলায় জারি করা হয় কারফিউ, গতকাল তা শিথিল করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এই বাহিনী দিয়েই সুষ্ঠু নির্বাচনে কোনো অসুবিধা হবে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আগের চেয়ে আইনশৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। দাবি করেন, গোপালগঞ্জে গণগ্রেফতার হচ্ছে না। সেনাবাহিনী পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। উপদেষ্টা এ সময় মত প্রকাশের নামে অশালীন ও আক্রমণাত্মক ভাষায় বক্তব্য দেওয়ারও সমালোচনা করেছেন।
গোপালগঞ্জ ও চকরিয়ায় হামলা সংঘর্ষের ঘটনাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে রাজনীতিতে নানা সন্দেহ অবিশ্বাস। এমন পরিস্থিতি থাকলে ফেব্রুয়ারি বা এপ্রিলে জাতীয় সংসদ নির্বাচন কতটা সুষ্ঠু হবে এ নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াত, এনসিপি সহ কিছু রাজনৈতিক দল। স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্য আশাবাদী। সচিবালয়ে মন্ত্রণালয়ের কোর কমিটি এবং ডিএমপি ও আশেপাশের এলাকার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে তিনি দাবি করেন নির্বাচন ঘিরে প্রস্তুতি চলছে, অসুবিধা হবে না। এই আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন? আইনশৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি, আরও তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। সভা সমাবেশে অশালীন ও আক্রমণাত্মক বক্তব্যের দিকে ইঙ্গিত করে উপদেষ্টা এর সমালোচনা করেছেন। মত প্রকাশ করার সময় যেন কোনো অশালীন কোনো ভাষা ব্যবহার না করা হয় এবং কোনো ধরনের আক্রমণাত্মক ব্যবহারটা না করা হয়। আর গণতন্ত্রে আরেকটা সৌন্দর্য হলো সত্যি কথাটা, ঘটনাটা বলা, মানে মিথ্যা বইলে তো আর গণতন্ত্র হবে না। গোপালগঞ্জে কারফিউ, 144 ধারা জারি, গণগ্রেফতার ও গুলি নিয়েও কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন সে দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। শিশু, আমি এরকম তো কোনো রকম খবর আমার কাছে নেই যে শিশু আছে। মৃত্যুর জন্য পুলিশ মামলা করবে কি না করবে এটা তো একটা কমিটি করা হয়েছে, তারা করবে। কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের 4 অঙ্গ ও সহযোগী সংগঠনের হরতাল নিয়েও কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, আগে হরতালে নাশকতা হতো, অন্তর্বর্তী সরকার তা অনেকটা কমিয়ে এনেছে। অন্যান্য হরতাল কল করার সময় এই ধরনের নাশকতা আরো বেশি হইতো। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সৎ, নীতিবান, পেশাদার অফিসাররাই পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যেসব অফিসার সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব দিতে সফল হয়েছেন তাদের পদোন্নতির জন্য নির্বাচিত করার নির্দেশনা দেন তিনি। ডক্টর ইউনূস বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর ত্যাগের জন্য সেনাপ্রধান থেকে শুরু করে সকল সেনা সদস্যকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এর আগে অনুষ্ঠান স্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুদকের তদন্ত চলাকালেই যুক্তরাজ্যে সম্পদ বিক্রির চেষ্টা করছেন শেখ হাসিনার ঘনিষ্ঠরা। এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর নড়ে চড়ে বসেছে দুদক। সংস্থাটি বলছে, যারা সম্পদ বিক্রির চেষ্টা করছে তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে সেই বিক্রি ঠেকাতে উদ্যোগ নেওয়া হবে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার সরকারের মন্ত্রী, এমপি, সুবিধাভোগী ব্যবসায়ী সহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক মামলার পাশাপাশি দেশে বিদেশে থাকা হাজার হাজার কোটি টাকার সম্পদ জব্দ করতে নানা পদক্ষেপ নিচ্ছে। শনিবার ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা যুক্তরাজ্যে তাদের মালিকানাধীন সম্পদ বিক্রি, বন্ধক বা হস্তান্তর করছেন। দেশটির জমি নিবন্ধন প্রতিষ্ঠানের তথ্য মতে গত বছর এমন সম্পদ বিক্রির অন্তত 20টি আবেদন জমা পড়েছে। এ বিষয়ে দুদক মহাপরিচালক জানান, জব্দের আদেশ কার্যকর হওয়ার আগেই সম্পদ বিক্রির এমন চেষ্টার তথ্য পেলে তা বন্ধের উদ্যোগ নেবেন। এই সুবিধাভোগীদের তালিকা আমাদের কাছে সুনির্দিষ্টভাবে দেন, আমরা ব্যবস্থা নেব। এদিকে পদোন্নতি প্রদানে দুর্নীতির অভিযোগে শ্রমমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান ও শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। ডিপিসি কমিটির সুপারিশ ব্যতিরেকে গ্র্যাডেশন তালিকার 16 নং ক্রমিকে বর্ণিত মিজানুর রহমানকে পদোন্নতি প্রদান করার অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার 2008 সালের নির্বাচনের হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া হলেও তা দুদকের তফসিলভুক্ত নয়, ফলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন মহাপরিচালক। এটা নির্বাচন কমিশন নিশ্চয়ই এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
আগামী 15 অক্টোবরের মধ্যে ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, দীপুমনি সহ 45 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর সময়ে আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। এদিকে কক্সবাজারের আলোচিত একরামুল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে স্থানীয় এমপি আব্দুর রহমান বদিকে। তাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সবচেয়ে বেশি সংখ্যক আসামিকে রোববার হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 7 মামলায় সাবেক 9 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত বিচারপতি সহ এদিন কাঠগড়ায় নেওয়া হয় 38 জনকে। ট্রাইব্যুনালের হাজতখানা পরিণত হয় আওয়ামী লীগের একখণ্ড মিলন মেলায়। সকাল 11টার পর থেকে একে একে এজলাসে নেওয়া হয় আনিসুল হক, সালমান এফ রহমান, কামরুল ইসলাম, দীপুমনি, পলক সহ 16 জনকে। এ সময় এজলাসে নিজেদের মধ্যে আলাপচারিতায় মাতেন আওয়ামী লীগের একসময়ের প্রভাবশালী এই নেতারা। এদিন বিচার কার্যক্রম শুরু হওয়ার আগেই হাসানুল হক ইনুর আইনজীবী ট্রাইব্যুনালকে বলেন ইনু কথা বলতে চান। এ সময় হাসানুল হক ইনু বলেন, গেল জুনে ডিবি পরিচয়ে কারাগারে তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়। বলেন এটি অসৎ উদ্দেশ্যে করা হতে পারে, কারণ ট্রাইব্যুনালের আদেশ দেখাননি তারা। এ সময় চিফ প্রসিকিউটরের সাথে বাকবিতণ্ডায় জড়ান ইনু। এজলাসে এসব বিষয়ে ইনুর কথা বলা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পরে চিফ প্রসিকিউটর দেখান ট্রাইব্যুনালের আদেশেই ইনুর কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে। তার ভয়েস টেস্টের জন্য তার কিছু ভয়েস রেকর্ড করা হয়েছে। তো এই বিষয়ে কোনো মাননীয় ট্রাইব্যুনালের আদেশ নির্দেশনা ছিল কিনা এটা জানতে চাইলে তাকে কোনো রকম কোনো আদেশের কপি প্রদর্শন করা হয় নাই। তদন্ত সংস্থা তদন্তকালে যে কারো ভয়েস টেস্ট করতে পারেন, কারণ ওনারা ভয়েস যেটি ওনারা তদন্তে পেয়ে থাকেন সেটা জেনুইন কিনা এটা টেস্ট করার জন্য তো এখন যিনি কাস্টডিতে আছেন তার অ্যাকচুয়াল ভয়েসটা লাগবে। পরে ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, দীপুমনি সহ 45 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে সময় চেয়ে আবেদন করেন চিফ প্রসিকিউটর। পরে আদালত 3 মাসের সময় দিয়ে 15 অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তাদের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এবং সাথে সাথে আরও 3 মাসের সময় প্রার্থনা করেছেন। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছে। এদিকে রোববার হাজির করার কথা থাকলেও আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। এদিকে কক্সবাজারে বহুল আলোচিত একরামুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক এমপি আব্দুর রহমান বদিকে। তাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিন পৃথক আরও 5 মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর আরও 21 জনকে হাজির করা হয়। সবগুলো মামলা তদন্ত রিপোর্ট দাখিলের জন্য নতুন তারিখ দেওয়া হয়েছে। আব্দুর রহমান বদিকে আজকে প্রোডাকশন ওয়ারেন্ট বলে হাজির করা হয়েছিল। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি মুখ সামলে কথা না বললে এনসিপিকে রাজনৈতিকভাবে ঘেরাও দিয়ে তাদের রাজনীতির ইতি টানা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে মশাল মিছিল শেষে এমন মন্তব্য করেন তিনি। প্রতিবাদ মিছিলটি বংশাল থেকে শুরু হয়ে গুলিস্তান, 0 পয়েন্ট, পুরানা পল্টন হয়ে বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে এনসিপি, জামাতে ইসলামী ও রাজাকার বিরোধী স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে বক্তব্যে ইশরাক বলেন, নির্বাচন পেছানোর চক্রান্ত হিসেবে প্রতিনিয়ত নতুন নতুন ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। এনসিপিকে ঘুষখোর ও কমিশন বাণিজ্যের দল উল্লেখ করে ইশরাক বলেন, কক্সবাজারে গিয়ে আমাদের নেতাকে নিয়ে কটু মন্তব্য করে পরিবেশ ঘোলাটে করছে এনসিপির নেতারা। যেখানে মব দেখবেন সেখানেই উচিত শিক্ষা দিতে নেতাকর্মীদের আহ্বান জানান। জামাত, শিবির, এনসিপি এরা সব একই সূত্রে গাঁথা। তারা চায় না বাংলাদেশে একটা স্বাভাবিক, সুস্থ, নিরাপদ পরিবেশ বজায় থাকুক, যাতে করে তারা বলতে পারে নির্বাচনের পরিবেশ নাই। এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন, তা না হলে আপনাদেরকে রাজনৈতিকভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে 29 জুলাই। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে বলে জানিয়েছেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের অংশীজনদের সাথে তফসিল সংক্রান্ত চূড়ান্ত সভায় এসব সিদ্ধান্ত হয়।
সবশেষ ডাকসু নির্বাচন হয়েছিল 2019 সালে। সেই সংসদের মেয়াদ পূর্তির পর পেরিয়ে গেছে আরও 6 বছর। নির্বাচন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সিনেটে নেই শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডাকসু নির্বাচনের দাবি আবার জোরালো হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেয়। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের অংশীজনদের সঙ্গে তফসিল সংক্রান্ত সভায় আগামী 29 জুলাই তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নির্বাচন হবে বলে সাংবাদিকদের জানান ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা। অনেকটা বন্ধের দিন অথবা মঙ্গলবার অথবা সুইটেবল কোনো ডেট, যেদিন অন্তত ক্যাম্পাস এরিয়াতে কোনো ধরনের সভা সমাবেশ থাকবে না, সেদিনটাকে আমরা ভোটের তারিখ হিসেবে নির্ধারণ করব। তবে আমরা যে টাইমলাইন দিয়েছি এর বাইরে যাবে না। সভায় সিদ্ধান্ত হয় এই নির্বাচনে ভোট গ্রহণ হবে নিরপেক্ষ 6 কেন্দ্রে, কোনো হলে ভোট কেন্দ্র থাকবে না। আমাদের হাতে এখনো সেই ভোটার তালিকাটা এসে পৌঁছায়নি। এই ভোটার তালিকাটা এসে না পৌঁছানোর কারণ হচ্ছে এই তালিকাটা প্রতিদিন আপডেট হচ্ছে, এক। দ্বিতীয় হচ্ছে আমাদের 2024-25 সেশনের নতুন ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়ায় চলতেছে। আমরাও চাই তাদেরকে এই ভোটার তালিকা ইনক্লুড করতে। সভায় জানানো হয় 2018-19 শিক্ষাবর্ষের যে শিক্ষার্থীদের মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে তারা আসন্ন ডাকসু নির্বাচনে ভোটার বা প্রার্থী হওয়ার যোগ্য নন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ফুলেল শ্রদ্ধায় বিদায় নিলেন বরেণ্য ভাস্কর ও চিত্রশিল্পী অধ্যাপক হামিদুজ্জামান খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এই শিল্পীর শ্রদ্ধা অনুষ্ঠানে যোগ দেন তার সহকর্মী, স্বজন, ছাত্ররা। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে হয় জানাজা। মরদেহ নেওয়া হচ্ছে কিশোরগঞ্জে, সেখানে সোমবার দাফন হবে। শেষবারের মতো অধ্যাপক হামিদুজ্জামান খানের দেহের প্রবেশ প্রিয় চারুকলায়। সাবেক আর্ট কলেজে পড়েছেন এই ভাস্কর, পরে যেটি রূপান্তর হয় চারুকলা অনুষদে। 1970 সালে শিক্ষক হিসেবে যোগ দিয়ে অধ্যাপক হিসেবে 2012 সালে অবসর নেন। কিন্তু থেমেছিল না তার শিল্প চর্চা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের গৌরবময় অধ্যায় ফুটে উঠেছিল তার করা নানা ভাস্কর্যে। মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী নির্মাণ করেছিলেন শিল্পী আব্দুর রাজ্জাকের সঙ্গে মিলে। তারপর জাগ্রত বাংলা, সংসপ্তক, বিজয় কেতন, ইউনিটি, ফ্রিডম, স্বাধীনতা চিরন্তন সহ অসংখ্য ভাস্কর্য গড়েছেন হামিদুজ্জামান খান। মুক্তিযোদ্ধাদের নিয়ে যে প্রেজেন্টেশনটা, সেটা অত্যন্ত আধুনিকভাবে তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন তার শিল্প মাধ্যমে। যত ধরনের শিল্প মাধ্যম আছে আর কি ভাস্কর্য মানে তৈরির, সকল মাধ্যমে তিনি কাজ করেছেন। কাজের মধ্যে যে তার সাংঘাতিক একটা কমিটমেন্ট, তার একেবারে নিমজ্জন, এটা ভাবা যায় না। বিকেলে হামিদুজ্জামান খানের মরদেহ আনা হলে শেষবারের মতো তাকে দেখতে চারুকলায় ভিড় করেন তার সহকর্মী, স্বজন, শিক্ষার্থীরা। ফুলেল শ্রদ্ধা জানান গুণী এই শিল্পীর প্রতি। ভাস্কর্য হামিদুজ্জামান খানের প্রধান শিল্প মাধ্যম হলেও জল রঙের ছবিতেও বিশেষ পারদর্শিতা ছিল তার। কোন জায়গায় যে তার দখল নাই সেটা চিহ্নিত করা বড় মুশকিল ছিল। উনি কিন্তু পেন্টিংয়ের ছাত্র ছিলেন, কিন্তু পরবর্তী সময় স্কাল্পচার নিয়ে পড়াশোনা করেছে এবং স্কাল্পচারের শিক্ষকতা করেছে। ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত 15 জুলাই হাসপাতালে ভর্তি হন হামিদুজ্জামান খান। রোববার সকালে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। তার এখানেই জীবন শুরু হয়েছে, এখানে শেষ। সবাই দোয়া করবেন। কিশোরগঞ্জের সহস্রামে সংরক্ষণের পাশেই তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে দাফন করা হবে। দাফনের আগে স্থানীয়ভাবে আগামীকাল সকালে আরেকটি জানাজা ওইখানে অনুষ্ঠিত হবে। শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা হয় 21 পদকপ্রাপ্ত এই শিল্পীর। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সাতক্ষীরায় মাদ্রাসা হাফেজকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গণপিটুনিতে নিহত হয়েছে হত্যাকারী। রোববার বিকেলে তালা উপজেলার শাহপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাফেজ শরীফুল ইসলাম শাহপুর দাওয়াতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসায় কর্মরত ছিলেন। স্থানীয়রা জানায়, নেশাগ্রস্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে মাদ্রাসার এক শিক্ষার্থীকে বিরক্ত করছিলেন রাজু গাজী। এতে বাধা দিলে
রাজু শরীফুল ইসলামের মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শরীফুলের। পরে কয়েক গ্রামের লোকজন জড়ো হয়ে রাজুকে গণপিটুনি দিলে রাজু ও ঘটনাস্থলে নিহত হয়। হাফেজ সাহেব ওই রাজুকে দেখে বললে, রাজু তুমি এখানে কেন, তুমি চলে যাও। ওই বলে হাফেজ সাহেব তার রুমে ওঠার জন্য চলে গেল, বারান্দায় গেছে, পিছন থেকে এসে এই যে চৌকাঠ, যেটা আমরা বলি চৌকাঠ, দরজা বা চৌকাঠ দিয়ে সে পিছন থেকে এসে হাফেজ সাহেবরে মাথায় আঘাত করছে। কাঠের চৌকাঠ দিয়ে প্রথমে পিছনে আঘাত করলে পড়ে যায়, ফ্লোরে পড়ে গেলেই পরে ও আবার আরও 4-5টা বাড়ি মারে মাথায় মারলে হুজুর জায়গায় ডেড। চট্টগ্রামে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা 6:30টার দিকে নগরীর নিউ মার্কেট মোড়ে এই ঘটনা ঘটে। বাসটির চালক, যাত্রী এবং প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রওনা দিয়ে নিউ মার্কেট মোড়ে পৌঁছে যাত্রী নামাচ্ছিল বাসটি। এ সময় হঠাৎ পেট্রোল বোমার মতো কিছু একটা ছুঁড়ে মেরে পালিয়ে যায় এক দুর্বৃত্ত। বাসে আগুন জ্বলে উঠলে আতঙ্ক সৃষ্টি হয়। যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সন্ধ্যা থেকে শ্রীপুরের মহাসড়কের জৈনাবাজার এলাকায় অবরোধ করে রাখে কারখানার শ্রমিকরা। অবরোধকারীরা জানায়, গত মাসের বেতন এখনো পরিশোধ করেনি ইয়ান স্পিন মিলস লিমিটেড। এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে কারখানার আসবাবপত্র ভাঙচুর করে সেসব মহাসড়কে এনে আগুন ধরিয়ে দেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে জেলা পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রায় 3 ঘন্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। চট্টগ্রামে জাতীয় পরিচয়পত্রে নানা তথ্য সংশোধনে ভোগান্তি কাটছে না। নির্বাচন কমিশনে দিনভর লেগে আছে ভুক্তভোগীদের ভিড়। দূর দূরান্ত থেকে আসছেন অনেকে। মাসের পর মাস ঘুরে ঘুরে হয়রানিতে ক্ষুব্ধ তারা। তবে অসম্পূর্ণ আবেদনের কারণে কিছু জটিলতা সৃষ্টি হলেও আবেদন নিষ্পত্তির হার আগের তুলনায় বেড়েছে বলে দাবি কমিশনের। ভোটার আইডি কার্ডে ভাইয়ের নাম সংশোধন করতে অনলাইনে 6 মাস আগে আবেদন করেছেন এই ব্যক্তি। সব কাগজপত্র জমা দিয়ে দিনের পর দিন ঘুরছেন, কখনো উপজেলায় আবার কখনো চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে। এখনো জানেন না কবে কিভাবে কাজ হবে। এই কাগজ নিয়ে আসেন, প্রস্তুতিন এই কাগজ নিয়ে আসেন, আমরা পারবো না, আপনি জেলা অফিসে যান, জেলা অফিস বললে উপজেলা অফিসে যান, তারপরে কাগজ দেন, তারপরে বলে এইটা নাই ওইটা নাই, এই ভোগান্তি। নাম কিংবা জন্মসাল সংশোধন, ঠিকানা পরিবর্তন সহ নানা সমস্যা নিয়ে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে প্রতিদিন জেলা উপজেলা থেকে আসছেন ভুক্তভোগীরা। দিনভর লেগে থাকে ভিড়। এত ভোগান্তির পরও মিলছে না সুরাহা। একবার আসছি, আবারও বলে যে 203 নম্বর রুমে যান, গেছি উনি ছিল না, আবার এখন আসছি বলে যে 208 নম্বর রুমে যান। অন্যান্য কোনো দেশের হতাম তাহলে বুঝতাম যে আমরা বাইরের ভোটার সেই জন্য হতে পারছি না, কিন্তু আমরা এদেশের মানুষ হয়ে কেন ভোটার হতে এত কষ্ট। সেগুলো কথা বলে কোনো পাত্তা দিচ্ছে না আমাদেরকে। আসলে এখানে ঘুরে আসে মোবাইল টিপতেছে, গুরুত্ব দিচ্ছে, হ্যাঁ না কি আসার বিষয়ে উনি কিছু বলতেছে না, শুধু ফোন টিপতেছে, বলে যান বাইরে যান। তবে নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার জন্য কাগজপত্র জমাদানে ঘাটতি, অসম্পূর্ণ আবেদন সহ বিভিন্ন জটিলতাকে দুষছেন কমিশন কর্মকর্তারা। ওনারা যেন সঠিক একটা ডকুমেন্ট দিয়ে কারেকশনের আবেদনটা করে, এটা ক্যাটাগরি হয়ে এখানে আসার পর যখন দেখি যে আমরা এটা একদম পারফেক্ট, সাথে সাথে এটাতে ক্লিক করে আমরা এটাকে অ্যাপ্রুভ করে দিয়ে দিই। মানুষ যেন খুব দ্রুততম সময়ে এই সেবাটা পেয়ে যায়, সেই চেষ্টাটা আমার তরফ থেকে পরিপূর্ণভাবে আছে। কমিশনের দাবি, ভোগান্তি নিরসনে চলমান ক্রাশ প্রোগ্রামের আওতায় গত 22 এপ্রিল থেকে 30 জুন পর্যন্ত প্রায় 45,000 আবেদন নিষ্পত্তি হয়েছে। 20 জুলাই থেকে নতুন আবেদন জমা পড়েছে প্রায় 1700। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। জানাবো দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলের বর্বর তাণ্ডবে প্রাণ হারিয়েছে কমপক্ষে আরও 116 ফিলিস্তিনি। রাফায় ত্রাণ কেন্দ্রে খাবারের আশায় ভিড় জমানো মানুষের উপর হয় নির্বিচার গুলিবর্ষণ। প্রাণ যায় অন্তত 38 জনের। দক্ষিণে একটি তাঁবুতে চালানো হয় ড্রোন হামলা। হতাহত হয় অনেক মানুষ। গাজার তাল আল হাওয়া এলাকায় আইডিএফের বিমান হামলায় নিহত হয়েছে অন্তত 5 জন। রামাল্লার কাছে একটি গ্রামে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী।
টিয়ার গ্যাসে আহত হন বহু মানুষ। আরেকটি গ্রামে একটি নির্মাণাধীন বাড়িতে ফিলিস্তিনিদের লক্ষ্য করে ছোড়া হয় গুলি। গাজার বন্দর এলাকায় মাছ ধরার সময় 3 ফিলিস্তিনি জেলেকে আটক করেছে নেতানিয়াহু বাহিনী। আল শিফা হাসপাতালে খাদ্যের অভাবে মারা গেছে আরও 2 জন। তাদের মধ্যে রয়েছে 35 দিন বয়সী এক নবজাতক শিশু। পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বেড়েই চলেছে রাশিয়া ইউক্রেন ফ্রন্টলাইনে। এক রাতে ইউক্রেনের শহরগুলোতে 3 শতাধিক ড্রোন ও মিসাইল ছুড়েছে রাশিয়া। নিপ্রো পেট্রোভস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লিনিক, স্কুল সহ একাধিক স্থাপনা। প্রাণ হারিয়েছেন 2 জন। কৃষ্ণসাগরীয় বন্দর নগরী ওডেসায় মিসাইলের আঘাতে অন্তত নিহত হয়েছে 1 জন, আহত হয়েছে 6 শিশু। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন ইউক্রেনের একটি সামরিক বিমান ঘাঁটিতেও হামলা চালিয়েছে মস্কো, তবে তা প্রতিহত করা হয়েছে বলেও দাবি করেন। রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সুমি অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো। রোববার 40টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি করছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ। শুভরাত্রি।